আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। শুধু দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে এসএসিবি প্রকল্পের কার্যক্রম। আমরা জানি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে 2018 সাল থেকে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আমরা আজকে আসছি বরগুনা জেলার আমতলী উপজেলায়। এখানে বেশ চমৎকারভাবে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেখুন এই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া গ্রাম, নানা রকম ফসলে পরিপূর্ণ কুকুয়ার মাঠ। রবি মৌসুমের শেষ ভাগ, চৈত্র বৈশাখের খরতাপে মাঠে মাঠে কৃষক কিষানীদের ফসল তোলার দৃশ্য। বলতে গেলে কয়েক বছর আগেও আমতলী কলাপাড়ার উপকূলীয় জনপদে এই সময়ে মাঠ ভরা তেমন ফসল দেখা যেত না। ফসল ধারার একটিমাত্র ফসল নিয়েই আবর্তিত হতো কৃষি জীবন। একটু পিছনে এক দশক আগের চিত্র কল্পনা করলে দিব্যি একটি চিত্র ভেসে উঠবে। তা হলো আমতলী কলাপাড়ার মহাসড়কের এপাশ ও পাশে শতবিঘা জুড়ে বিরান ভূমিতে গরু মহিষের চারণভূমি। মাটিতে তখন লবণের মাত্রা বেশি থাকায় ফসল ফলানো ছিল দুরূহ। কিন্তু দিন বদলে গেছে। কৃষকের দোরগোড়ায় আজ পৌঁছে গেছে আধুনিক কৃষি প্রযুক্তি, উপকরণ এবং কৃষি প্রশিক্ষণ। সেই বিরান ভূমি আজ আর বিরান ভূমি নেই। ফসল বিন্যাসে যুক্ত হয়েছে বহুমাত্রিক ফসল ধারা। সেই সঙ্গে পরিবর্তিত ফসল ধারায় স্থান করে নিয়েছে হাই ভ্যালু ক্রপ। এরই মধ্যে দিয়ে উপকূলীয় জীবনমান উন্নয়নে এক নতুন মাত্রা যুক্ত করেছে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসএসিপি প্রকল্প। এসএসিপি প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনে চাহিদা ভিত্তিক পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্য ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের যৌথ আর্থিক সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল ও বরেন্দ্র অঞ্চলে 20টি জেলায় 90টি উপজেলায় এসএসিপি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করছে এফএও বা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। দর্শক মণ্ডলী, এসএসিপি প্রকল্পের কার্যক্রম এবং অর্জন নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। এই পর্যায়ে আমাদের আজকের পর্বে নির্বাচিত উপজেলা হচ্ছে বরগুনার আমতলী। প্রতিবেদনে যেসব বিষয়গুলো সরেজমিনে তুলে ধরব তা হলো প্রকল্প এলাকায় কৃষক দল গঠন বা পিআরএ, কৃষক দলের কৃষি উপকরণ সরবরাহ, তরমুজ ও সূর্যমুখী চাষে উচ্চ ফলনশীল জাত সংযোজন, সেই সঙ্গে থাকবে মাঠ দিবস এবং একটি এফবিএস বা কৃষক বিজনেস স্কুলের সমাপ্তি প্রশিক্ষণ। বিস্তারিত প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরবার আগে শুরুতেই আমরা কথা বলবো এসএসিবি প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হকের সঙ্গে। 2018 সালে আপনার এসএসিবি প্রকল্প শুরু হয়েছে এবং প্রেক্ষাপট কি ছিল, কোন প্রেক্ষাপটে প্রকল্প শুরু হয়? বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র প্রান্তিক চাষী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে, সমাজের যারা অবহেলিত, তাদেরকে প্রকল্পের সহায়তা দিয়ে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে জীবনমান উন্নয়ন করা এই প্রকল্পের লক্ষ্য। তো এই প্রকল্পটি আমরা শুরু করি মূলত পিআরের মাধ্যমে, গ্রুপ দল গঠন করা। এটা আমরা পিআর পার্টিসিপেটিভ রুরাল অ্যাপ্রেজালের মাধ্যমে কৃষক দল গঠন করি। পিআরওগুলোতে আপনারা বলছেন যে 40% মহিলা এবং সেখানে যুবক শ্রেণী কৃষক থাকবে। এর পিছনে কোন আইডিয়াটা, কোন আইডিওলজিটা কাজ করছে? আমাদের দেশের অর্ধেক হলো পুরুষ এবং অর্ধেক নারী, এবং আমাদের নারী যে জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু পিছিয়ে অনেক, মানে তাদের অনেক অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো আমরা তাদের যদি আমরা এই কৃষিকাজের সাথে ইনভলভ করতে পারি, আমাদের দেশের উন্নয়নটা দ্রুত ত্বরান্বিত হবে। আমরা এই প্রকল্পটা আমাদের মূলত 3টা কম্পোনেন্ট, একটা উচ্চমূল্য ফসল উৎপাদন এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সেজন্য আমরা আমাদের প্রকল্পে একটা অন্যরকম একটা অ্যাক্টিভিটিস হলো কৃষক ব্যবসা স্কুল বা ফার্মার বিজনেস স্কুল। এটা মূলত আমাদের চাষি ভাইয়েরা ফসল উৎপাদন করার পূর্বেই তারা পরিকল্পনা করবে কোন ফসল কখন উৎপাদন করবে এবং কোথায় বিক্রি করবে, এবং তাদের যে পুষ্টাবের লস কীভাবে কমানো যায়, সবচেয়ে বেশি মূল্য কোথায় পাবে। এই জন্য আমরা বাংলাদেশের প্রচলিত প্রকল্পে কিন্তু এই ধরনের কম্পোনেন্ট সংযুক্ত নেই। আপনারা যে সংযুক্ত করেছেন তাতে
আউটপুট কেমন পাচ্ছেন? আমাদের কৃষক ভাইরা বেশিরভাগ ধান চাষ করতো, উচ্চমূল্যের ফসল চাষ করতেন না। সেক্ষেত্রে ধান চাষের ক্ষেত্রে 1 টাকা যদি ব্যয় করা হয়, 1 টাকা সর্বোচ্চ 1 টাকা লাভ হতে পারে। কিন্তু আমরা যদি উচ্চমূল্যের ফসল চাষ করি, সেক্ষেত্রে 1 টাকা খরচ করে আমাদের কৃষক ভাইরা 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত তারা উচ্চমূল্য ফসলটা একটু গুরুত্ব দিয়েছেন বেশি আপনারা? জি, আমরা মূল প্রকল্পটাই উচ্চমূল্য ফসল নিয়ে কাজ করা। এবং আমাদের পুষ্টিভিত্তিক একটা প্রকল্প এটা। এবং এই উচ্চমূল্য ফসল করে প্রকল্প এলাকাতে কতজন কৃষক এই উচ্চমূল্য ফসল করার প্রতি আগ্রহ সৃষ্টি হলো বা কতটুকু সম্প্রসারণ হলো? আমরা এই প্রকল্পের সহায়তা আমরা এই 20টি জেলার 90টি উপজেলার আমরা 6,70,000 হাউসহোল্ডকে সরাসরি সাপোর্ট দিচ্ছি। কি অ্যাচিভমেন্ট আসলো প্রকল্প এলাকাতে? তাহলে আমাদের যে মিড টার্ম ইভ্যালুয়েশন হয়েছে এবং ইফাদ আমাদের এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, তারাও একটা স্টাডি করছে। আমরা মিড টার্ম ইভ্যালুয়েশন এবং এফওর যে স্টাডি ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কৃষকদের আর্থসামাজিক অবস্থার 20 থেকে 30% তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে প্রকল্প এলাকায়। ডক্টর হক, আপনি কতটুকু আশাবাদী আগামী 1 বছরের প্রকল্পের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে? আর কতটুকু আশাবাদী? হ্যাঁ, আমাদের যেমন টার্গেট ছিল, আমাদের 30% হলো আমাদের এমডিডি অর্থাৎ মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটি অফ উইমেন এর বৃদ্ধি করা। সেখানে আমাদের যে গত মিড টার্ম ইভ্যালুয়েশন আমাদের অলরেডি 70% আমরা অর্জন করেছি। আশা করি যে আমাদের সামনের যে দিনগুলোতে 1 বছর যদি বাড়ে আমাদের প্রকল্প, তাহলে আমরা আরও আমাদের পুষ্টি চাহিদা পূরণ করা, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আরও অবদান রাখতে পারবো। আমাদের যে প্রজেক্টের যে টার্গেট ছিল 20% ইনক্রিজ হবে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, সেখান থেকে আমরা সারিয়ে আরও আশা করি যে আমরা 25 থেকে 30% আমরা আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করতে পারবো। ডক্টর এমদাদের কথা এটাই ইঙ্গিত বহন করে যে এসএসসিবি প্রকল্প একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প, যার যাত্রা প্রান্তিক কৃষক ভাইদের জীবনমান উন্নয়নের পথ ধরে। যে পথে কর্মসূচি বাস্তবায়নে কৌশল হিসেবে প্রাধান্য পেয়েছে প্রকল্প এলাকায় ক্ষুদ্র ও প্রান্তিক যুব কৃষক কিষানীদের দল গঠন। দল গঠনের চিত্রটি আমতলির হল সার্বিক চিত্রে উপকূলীয় 11টি জেলায় 24,000 কৃষক দল গঠন করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা 30 জন এবং প্রতিটি দলে নারী কৃষক 40%। এসএসসিবি প্রকল্পের শুরুর সময়টায় আমরা এরকম গ্রুপ গঠন করি। এই গ্রুপ গঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে। তাহলে এই প্রকল্প পরিচালনা করার ক্ষেত্রে আপনারা কিভাবে নির্বাচন করেন? প্রান্তিক বা কৃষক তাদেরকে কিভাবে নির্বাচন করেন? এই ক্ষেত্রে আমাদের প্রকল্প থেকে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার আলোকে 40% মহিলা থাকবে, পাশাপাশি 30% থাকবে ইয়াং যারা। তো তাদেরকে আমরা উপজেলা পর্যায় থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, 1 দিন ব্যাপী প্রশিক্ষণ। পাশাপাশি আমরা কৃষক ব্যবসায় স্কুল একেবারে তাদের লোকালিটিতে নিয়ে এসেছি। কয়টা দল আছে আপনি আমতলী উপজেলায় এবং কতজন কৃষক সম্পৃক্ত? আমাদের অত্র আমতলী উপজেলা এসএসসিবি প্রকল্পের আওতায় 280টি দল রয়েছে। প্রতিটি দলে 25 জন সদস্য, টোটাল 7,000 কৃষক আমাদের এই এসএসসিবি প্রকল্পের আওতাভুক্ত। এবং এই কৃষকরাই, সে বিএডিসি হোক, ড্যাম হোক কিংবা বাড়ি হোক, সবাই এই কৃষক নিয়েই কাজ করতে হবে বা কাজ করবে। আচ্ছা, এসএসসিবি প্রকল্প থেকে আপনারা শুরুতে কোন কোন ধরনের ফসল কি আপনারা এই অঞ্চলে সম্প্রসারণের চেষ্টা করছেন? আমাদের প্রকল্প থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে আমরা উচ্চ মূল্যের ফসল, যে সকল ফসলগুলো আমরা যদি চিন্তা করি ধানের চাইতে দামের হিসাবে বেশি, বিশেষ করে যেমন টমেটো আছে, করলা আছে, লাউ আছে, সূর্যমুখী, তরমুজ। বিশেষ করে তরমুজ আমাদের এই অঞ্চলের জন্য খুবই প্রমিজিং ফসল এবং কৃষক এটি দিয়ে খুবই লাভবান হচ্ছে। এই মুহূর্তে মাঠে কি কি ফসল আছে? এখন সবচাইতে প্রমিজিং হিসাবে আছে তরমুজ, দ্বিতীয়টা হলো সূর্যমুখী, তৃতীয়টা বাদাম, মুগ ডাল, ভুট্টা। তাহলে প্রথমে আমরা তরমুজ জমিতে যাই। চলুন আমরা তরমুজে যাই। দেখেন কত বড় হয়েছে। এটার মোটামুটি বয়স যদি বলি, এটা মোটামুটি 8 থেকে 10 কেজি পরিপক্ক হয়ে গেছে। না, এটা পরিপক্ক হওয়ার জন্য আর সর্বোচ্চ 7 থেকে 8 দিন সময় লাগবে। পরিপক্ক কত কেজি হবে? আশা করি এইটার যেটা গুণাগুণ সাগর জাতের, সেটা 12 থেকে 14 কেজি হওয়ার কথা। আয়ুব সাহেব, চমৎকার জাত পাইছেন না? আচ্ছা, জাতটা পাইলেন কোথায়? এটা আমি কৃষি অফিসের মাধ্যম থেকে অর্থাৎ এটা সংগ্রহ করছি। শুধু কি জাতি দিয়ে শেষ নাকি আরো কিছু পরামর্শ? আরো পরামর্শ দিয়েছে। আমি কৃষি অফিস থেকে আটি পেয়েছি, সার টিএসপি পাইছি, তারপর দস্তা পাইছি, তারপর বোরন পাইছি। টাকা দেওয়া লাগছে নাকি? টাকা না, উল্টো বলে আমার আরো টাকা 3,000 টাকা
দেছে, আচ্ছা। 2টা জাজরি দেছে, একটা হ্যান্ডেস পাওয়ার দেছে, 100 গাছ নেট দেছে। রাসেল সাহেব, এই যে উপকরণের কথা বললো আয়ুব, যে তাকে বীজ দিয়েছেন, সার দিয়েছেন, নানা রকম উপকরণ দিয়েছেন, এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণ যেগুলো কিভাবে বুনতে হবে, এগুলিকে আপনারা সরাসরি মাঠে আসছেন? এগুলো আমরা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের পরবর্তী সময় আমাদের ব্লকের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন সরাসরি আমাদের কৃষকের সাথে বসে এই প্রদর্শনীটা বাস্তবায়ন করেছেন, এবং বপন থেকে শুরু করে একেবারে কর্তন পর্যন্ত আমাদের নিবিড় পর্যবেক্ষণ থাকে এবং তদারকি থাকে এটা সফলভাবে বাস্তবায়ন করার জন্য। রাসেল সাহেব, এই যে হাই ভ্যালু ক্রপ আপনারা সম্পৃক্ত করলেন এই তরমুজের ক্ষেত্রে, কি মাঠ পর্যায়ে চ্যালেঞ্জগুলো কী ছিল এবং কীভাবে সেটা মোকাবিলা করেছেন? চ্যালেঞ্জের জায়গা হলো আমাদের এইখানে বিগত বছর থেকে অনেক যাবত তরমুজ আবাদ হচ্ছে, সনাতনী ভ্যারাইটি সনাতনী ভ্যারাইটি আসছে, সেইখানে একটা নতুন জাতকে কৃষককে বুঝাই দেয়, এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জটা ওভারকামের জন্য আমরা প্রকল্প থেকে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে না, গতানুগতিক জাত না করে আমরা যদি হাইব্রিড জাতগুলো করি, উচ্চ ফলনশীল জাতগুলো করি, সেটা আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা এখন আসছি আমার সূর্যমুখীর মাঠ, আমাদের আমতলী উপজেলার সেকান্তারখালী গ্রামে। দেখতে পাচ্ছি অনেক জায়গায় সূর্যমুখী চাষ করা। এখানে মোটামুটি এই মাঠটা বিশেষ করে সূর্যমুখী চাষের কৃষকরা উদ্বুদ্ধ হয়ে করেন। রাসেল সাহেব, এটা কি জাত? এটা হাইসান 33। আচ্ছা, সূর্যমুখী তো অনেক জাত আছে, তারপরও আপনার কেন হাইসান জাতটাকে কেন সম্প্রসারণ করার চেষ্টা করছেন? এটার প্রথমত এটা হাইব্রিড জাত, এটার ফুলের সাইজ বড় এবং ফলন বেশি, কৃষক পছন্দ করেন। এই জাত সম্প্রসারণে এসএসসিবি প্রকল্প থেকে আপনারা কি ধরনের সাপোর্ট দিয়েছেন? এইখানে এসএসসিবি প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে বীজ, সার এবং আন্তঃপরিচর্যার জন্য টাকা আমরা বিতরণ করেছি। আপনি তো এই নীলগঞ্জ ব্লকের উপশহরী কৃষি কর্মকর্তা, আমরা শুনেছি যে এই ব্লকটাতে খুব কম সংখ্যক মানুষ এই সূর্যমুখী চাষ করতো। আপনারা কিভাবে মানুষদের সম্পৃক্ত করলেন সূর্যমুখী চাষের ক্ষেত্রে? এই জায়গায় আমরা প্রথমে এসএসসিবির একটা গ্রুপ করি, এসএসসিবি প্রকল্পের আওতায় গ্রুপ করার পরে চাষিদেরকে আমরা প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ দেওয়ার পরে এই জায়গায় অন্য ফসল চাষাবাদ হইতো, যে ফসলগুলো চাষাবাদ করতো আমরা চাইছি যে তেল ফসল, উচ্চ মূল্যের ফসল, এইটা আমরা যাতে করতে পারি সেই প্রযুক্তির দিকে নিয়ে আসতে চাইছি, এবং চাষিদেরকে উৎসাহিত করছি, উদ্বুদ্ধ করার পর থেকে চাষিরা উচ্চ মূল্য তেল ফসল হিসেবে কোন জাতটি সূর্যমুখীর জন্য আপনারা? আমরা হাইসান 33 চাষ করার জন্য। এর বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য অন্যান্য ফসল দেখা গেছে সূর্যমুখী একটু ফুলটা ছোট হয়, এই ফুলটা অনেক বড় হয়, ফুল বড় হওয়া তেলের পরিমাণ বৃদ্ধি পাওয়া, এবং এটার তেলের পার্সেন্টেজটাও বেশি, এই কারণে চাষিরা হাইসান 33 করতে আগ্রহী, এবং আমরাও তাদেরকে হাইসান 33। আমরা যে সময় এই জায়গায় প্রথম আসি তখন সূর্যমুখী হতো না, আমরা এই এসএসসিবি প্রকল্পের মাধ্যমে আমরা সূর্যমুখীর আবাদ বাড়াইছি, এবং এখন প্রায় 15-20 একর জমিতে এই জায়গায় চাষাবাদ হচ্ছে, এবং প্রদর্শনীর বাইরের চাষিরাও আমাদের এই প্রযুক্তি গ্রহণ করতে। এই যে বিশাল সূর্যমুখীর মাঠ, পটুয়াখালীতে সূর্যমুখী চাষও অনেক আগে থেকেই, এখন নতুন করে নতুন হাইব্রিড জাত হচ্ছে, বিএডিসি বা বিভিন্ন প্রকল্প এখানে তাদের সাহায্য করছে। আমরা দেখতে পাচ্ছি এই মাঠে অনেক কৃষক এই মুহূর্তে কাজ করেন। ভাই, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ সুলাইমান। এখন কি করতেছেন এই ফুলের মধ্যে? আমি সূর্যমুখী দেখতেছি যে কোনো রিপুটিপু পোকামাকড় আছে কিনা। পোকামাকড় হয় নাকি সূর্যমুখীর জি মধ্যে? জি জি। আচ্ছা, জি, লতা পোকা আছে, তারপর এই পচলা আছে, এগুলো দেখতে আছি। সুলমান সাহেব, আপনার এই চকে জমি কতটুকু? 15 একরের মতো। 15 একর। এই 15 একরে আপনি কি সূর্যমুখী জাত করেছেন? হাইসান 33 সূর্যমুখীর চাষ। সবই 15 একর সূর্যমুখী করছেন? জি জি। এক জাতি করছেন? জি, এক জাতি করছি। এইটা চাষ করতে গিয়ে আপনি এই সাপোর্ট কোথায় পেয়েছেন? এসএসসিবি প্রকল্প থেকে আমাদের এসএসসিবি জি, প্রকল্প এসএসসিবি থেকে। প্রকল্প। এই যে হাইসান 33 করলেন, এতে এসএসসিবি প্রকল্প আপনার কি সাপোর্ট দিতে? বীজ, সার, তারপর 15 দিনের জন্য টাকা এবং ট্রেনিং, এগুলো আমাদের। আচ্ছা, ধরেন যদি এসএসসিবি প্রকল্প আপনাকে সাহায্য না করতো জি, বা তদারকি না করতো, তাহলে আপনার এই সূর্যমুখী অবস্থা কি দাঁড়াতো? আমরা দেব, কিন্তু এত ব্যাপক দিতে পারবো না, কারণ এতে ব্যয়বহুল ব্যামলা, এই সারা অনেক কিছু দেয় বিদে আমরা এত দিতে পারতেছি। দুই 2024-25 অর্থ বছরে খরিফ এক মৌসুমে এসএসসিবি প্রকল্পের আওতায় আমাদের খরিফ এক মৌসুমের যে সবজি আছেন, সবজি
বাগানের জন্য তৈরির জন্য আমরা আজকে উপকরণ দিব। আজকে আমরা টোটাল 19 জন কৃষককে আমরা উপকরণ বিতরণের জন্য ডেকেছি। এখানে যারা সবজি প্রদর্শনী পাবেন তারা প্রত্যেকে বীজ এবং টিএসপি সার, এমওপি সার, ইউরিয়া সার, জিঙ্ক, জিপসাম, বোরন পাবেন, পাশাপাশি জৈব সার পাবেন, তারা স্প্রে মেশিন পাবেন, ঘাসজি পাবেন পানি সেচ দেওয়ার জন্য, এবং সর্বশেষ একটা করে সাইনবোর্ড পাবেন, যাতে করে এই প্রদর্শনীগুলো বাস্তবায়নের জন্য আমাদের দৃশ্যমান করার জন্য সুযোগ তৈরি হয়। এর বাইরেও আমরা জৈব ভার্মিকম্পোস্ট উৎপাদনের জন্য প্রদর্শনী দিচ্ছি। তারা 4টা করে রিং পাবেন, 5টা টিন পাবেন, এবং আমরা তাদেরকে কেঁচো সার দিব। কৃষক বিজনেস স্কুল প্রকল্পের একটি অন্যতম উপাদান। এখন আমরা যুক্ত হব আমতলীর একটি FBS বা কৃষক ব্যবসায় স্কুলে, যেখানে সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্ব-দলের কার্যপ্রণালী উপস্থাপন করছেন। 12 দিনের যে ক্লাসটা করেছি সে সম্পর্কে আমি কিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চাই। এর হলো দিয়া কৃষক ব্যবসা স্কুল, এর উদ্দেশ্য কি কি ছিল সেই সম্পর্কে আমি কিছু বলতে চাই। যেমন মাঠ দিবস আমন্ত্রিত কৃষকদের কৃষক ব্যবসায়ী স্কুলদের সম্পর্কে ধারণা প্রদান করা, কৃষক ব্যবসায়ী স্কুলে প্রবীণ শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানানো, কৃষক ব্যবসায়ী স্কুলের শিক্ষণ পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানানো, উচ্চমূল্য ফসলের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, ফসল পরিপক্কতা নির্দেশক, যে ফসল আমরা পাই তা থেকে পরিপক্ক, অপরিপক্ক এবং সঠিক যে সবজি ওইগুলাকে আমরা প্রথমে বাছাইকরণের পরে আমরা ধৌত করব। বিভিন্ন পরীক্ষণ প্লটের আয় ব্যয়ের হিসাব সম্পর্কে উপস্থাপন করলাম। স্থান পরিকল্পনা করে বসত বাড়িতে কি কি সবজি চাষ করা যায় সে সম্পর্কে জানতে পারলাম। সংরক্ষণের মাধ্যমে আমরা যদি ব্যবসা করি তাহলে আমরা যে কোনো প্রতিষ্ঠানের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারবো এবং আমাদের দাবিটা আমরা পূরণ আদায় করতে পারবো। তাহলে আমরা মনে করি যদি আমরা যদি সবাই একত্রিত ব্যবসা করতে পারি তা আমরা কৃষকের লাভবান হব। রাসেল সাহেব, আমরা চমৎকার আপনার মাঠ দেখলাম, আমরা আপনাদের নানা রকম কার্যক্রম দেখলাম। আচ্ছা, আপনি বলেন তো, আপনি যেহেতু কৃষকদের সরাসরি সম্পৃক্ত, আর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে সরকারিভাবে বা প্রকল্প থেকে আপনার এই অঞ্চলে SFCP প্রকল্প আরও সুন্দরভাবে বাস্তবায়িত হবে? আপনার কি ধারণা? এক্ষেত্রে আমি 2টা অপশনের কথা বলবো। প্রথমত হলো আমাদের সেচের সুবিধা বাড়ানো দরকার। বিশেষ করে যদি LLP দেয়া যেতে পারে তাহলে আমার অনেকটাই জমি, অনাবাদি যে সকল জমি আছে সেগুলো আবাদের আওতায় আসবে, পাশাপাশি সেচের সংকটটা দূর হবে। আর এটা হলো আমাদের বেশি বেশি কৃষকদেরকে উন্নত জাত প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া দরকার। আমাদের যে সকল প্রশিক্ষণ আছে আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় সেটা অপ্রতুল। আমার এই আমতলী উপজেলায় কৃষক আছে হলো 18,000, অথচ আমার কিন্তু এই গ্রুপভুক্ত নিতে পারছি মাত্র 7,000। মোস্ট অফ দেম প্রায় 11,000 কৃষককে আমি কোনো সুবিধার আওতায় নিয়ে আসতে পারতেছি না। যদি তাদেরকে আমরা এই প্রোগ্রাম কিংবা অন্য কোনো প্রকল্প যেভাবেই হোক তাদেরকে যদি আমি প্রশিক্ষণ তথা অন্যান্য কার্যক্রমে যুক্ত করতে পারি তাহলে এই আমতলী তথা সারা বাংলাদেশের কৃষি উন্নয়নটাকে আরও বেগবান হবে। আমতলী উপজেলায় SFCP প্রকল্পের কার্যক্রম নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আমাদের আগামী অনুষ্ঠানে দেখবেন কলাপাড়ায় এই প্রকল্পের কার্যক্রম নিয়ে আরেকটি প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।